আসসালামু আলাইকুম সবাইকে। সো আমাদের এই 10 ঘন্টার শেয়ার বাজারের লেকচারের আজকে প্রথম লেকচার, এবং এই লেকচারে আমরা দেখার চেষ্টা করব আসলে শেয়ার বাজার কি। একদম বিগিনারদের জন্য, যারা একদম নতুন, আহ, হয়তো তাদের বয়স কম অথবা শেয়ার বাজার সম্পর্কে জানেন, শেয়ার বাজারে ইনভেস্ট করতে ইচ্ছুক, কিংবা বুঝেন না, জাস্ট শেয়ার বাজার সম্পর্কে জানার ইচ্ছা, যে শেয়ার বাজার নিয়ে এত কিছু শুনি, বাংলাদেশ শেয়ার বাজার খারাপ ভালো, নিউজে দেখি শেয়ার বাজার নিয়ে কথা হয়। তো শেয়ার বাজার কি, শেয়ার বাজার কিভাবে কাজ করে, একটা কোম্পানি কিভাবে শেয়ার বাজারে লিস্টেড হয়, একটা কোম্পানিকে কিভাবে ক্যাটাগরাইজ করা হয়, তারপরে শেয়ার বাজারে কিভাবে ইনভেস্ট করা হয়, কিভাবে ট্রেডিং করে। তো এই সব ব্যাপার আমরা এই কোর্সে কভার করার চেষ্টা করব। কোর্সটা অনেক বড়, তাই আমরা এটাকে ছোট ছোট লেকচারে ভাগ করছি। প্রত্যেকটা লেকচার 40 থেকে 1 ঘন্টার মধ্যে হবে, 40 মিনিট থেকে 1 ঘন্টা। সো যদি আপনাদের একবারে দেখা সম্ভব না হয়, ভিডিওটা সেভ করে রাখবেন। আপনারা এটা যখন সময় পাবেন একটা করে লেকচার দেখার চেষ্টা করবেন। সো এটা মোট 12টা লেকচার নিয়ে আমাদের এই কোর্সটা হবে। সো আজকে একদম আমরা বোঝার চেষ্টা করব আসলে শেয়ার বাজার কি। আসলে শেয়ার বাজার কি, এই ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করব। এইখানে ফোকাস দেওয়ার মতো ব্যাপার হচ্ছে বাজার। এটা হচ্ছে বাজার, যে কোনো বাজারের মতো, আপনি চালের বাজার, মাছের বাজার, গরুর বাজার, যে কোনো বাজারের মতো এটা একটা বাজার। এই বাজারে কি করা হয়? শেয়ার বেচা কিনা করা হয়। কিসের শেয়ার বেচা কিনা করা হয়? কোম্পানির শেয়ার এই বাজারে বেচা কিনা করা হয়। তো এই হচ্ছে মূল কথা। এখন এর ক্রেতা কারা? এর ক্রেতারা হচ্ছে আমি, আপনি, যে কোনো সাধারণ বিনিয়োগকারী বা সাধারণ মানুষ, বা যে কোনো ব্যাংক, বীমা কোম্পানি, এরা হচ্ছে এর ক্রেতা, বায়ার। বায়ার কারা? বায়ারকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সাধারণ বায়ার, সাধারণ বিনিয়োগকারী। আরেকটা হচ্ছে অসাধারণ। অসাধারণ বলতে ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ইনস্টিটিউট, ব্যাংক, বীমা কোম্পানি, আহ, এরা হচ্ছে ইনস্টিটিউশনাল ইনভেস্টর। সো এই দুই ভাগে জেনারেলাইজ করা হয়। এখন কেন আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করি? অবশ্যই লাভের জন্য। বিনিয়োগ মানেই প্রফিট করার জন্য। তো শেয়ার বাজারে বিনিয়োগ করলে আসলে কি হয়? আপনি একটা কোম্পানির শেয়ার কিনলেন, মানে আপনি কোম্পানির পার্টনার হইলেন। আপনি যখন সাধারণ বিনিয়োগকারী যখন বিনিয়োগ করলেন, কোথায় বিনিয়োগ করলেন? শেয়ারে। কিসের শেয়ারে? কোম্পানির শেয়ারে। সো আলটিমেটলি আপনি কিন্তু কোম্পানিতে বিনিয়োগ করলেন। সো কোম্পানিতে বিনিয়োগ করলে কি হইলো? আপনি কোম্পানির পার্টনারশিপ পাইবেন। আপনি কোম্পানির পার্টনারশিপ পাইলেন। সো একটা কমে ধরেন আপনি গ্রামীণ ফোনের শেয়ার কিনছেন। এর মানে কি? আপনি গ্রামীণ ফোন কোম্পানির একজন শেয়ার হোল্ডার, মানে গ্রামীণ ফোন কোম্পানির আপনি মালিকদের একজন। কিন্তু আপনার মালিকানা কতটুকু? ধরেন গ্রামীণ ফোন কোম্পানির আপনি আহ, গ্রামীণ ফোন কোম্পানির ধরেন 1 লাখ শেয়ার আছে। 1 লাখ শেয়ার আছে। আপনি এখানে একটা শেয়ার কিনলেন, 1 লাখ শেয়ারে একটা শেয়ার কিনলেন। তাহলে আপনার মালিকানা এখানে কতটুকু? এখানে আপনার মালিকানা হচ্ছে 1 লাখ ভাগের 1 ভাগ। 1 লাখ ভাগের 1 ভাগ হচ্ছে আপনার মালিকানা। মানে আপনি গ্রামীণ ফোন কোম্পানির একজন শেয়ার হোল্ডার এখন, যেখানে আপনার মালিকানা আছে।
আপনি গ্রামীণ ফোন কোম্পানি কাজে লাগাই দিচ্ছেন, তারা প্রফিট করবে, তারা হয় প্রফিটের অংশ শেয়ার করবে, অথবা ধরেন কোম্পানি যদি ভালো করে কোম্পানির দাম বাড়বে, এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে আহ এগুলো নিয়ে আমরা পরে বিস্তারিত আলাপ করবো, আমি জাস্ট আপনাদের একটু সহজভাবে বোঝানোর জন্য। একটা হচ্ছে ডিভিডেন্ড। ডিভিডেন্ডটা অনেকটাই আপনার মানে মুনাফা আপনার সাথে শেয়ার করুন। ধরেন গ্রামীণ ফোন এই বছরে 100 কোটি টাকা কামাই করছে, তো গ্রামীণ ফোন চিন্তা করলো এর মধ্যে 50 কোটি টাকা তার শেয়ার হোল্ডারদের মধ্যে সে ভাগ করে দিবে। সো এই যে আপনার যে মালিকানা আছে, এই মালিকানা অনুসারে আপনাকে একটা তার লাভের অংশ দেওয়া হবে, লাভের অংশ দেওয়া হবে। আরেক ভাবে আপনি কামাই করতে পারেন, এটা কি, ধরেন গ্রামীণ ফোন ভালো করতেছে, গ্রামীণ ফোন কোম্পানি ভালো, গ্রামীণ ফোন ভালো করতে গ্রামীণ ফোন বেশি কাস্টমারের কাছে সার্ভ করতেছে। ধরেন গ্রামীণ ফোনের এখন একটা শেয়ারের প্রাইস 30 টাকা। তো গ্রামীণ ফোন যেহেতু ভালো করতেছে, শেয়ার প্রাইস হয়তো আজকে থেকে 6 মাস 1 বছর পরে 40 টাকা হইলো। এইখানে আপনি একটা প্রাইস গ্যাপ পাইলেন। তো আপনি চাইলে এই 40 টাকায় সেল করে দিয়ে আপনি কিন্তু বের হয়ে আসতে পারেন, মানে আপনি প্রফিট করলেন। সো এইটাই আমাদের শেয়ার বাজার থাকার কিন্তু মূল উদ্দেশ্য। আচ্ছা, এখন আমরা একটু দেখার চেষ্টা করব যে তাহলে শেয়ার বাজার বলতে আমরা কি বুঝলাম, একটা কোম্পানির মালিকানা নেওয়া। সো এখন আমরা এটা থেকে অনেক দূরে যাব, ধরেন এইখান থেকে আমরা দেখব যে 20 বছর আগে, মানে এইটা মুভির মতো আপনি এই যে একটা কোম্পানি যেটা শেয়ার মার্কেটে লিস্টেড, যেটা শেয়ার মার্কেট লিস্টেড 20 বছর আগে, এটা একটা ছোট্ট কোম্পানি দ্বারা শুরু হয়েছিল। কোনো একটা ধরেন গ্যারেজে বা কোনো একটা আমরা যে যেমন জানি আমরা অ্যামাজন শুরু হয়েছে একটা গ্যারেজ থেকে। সো এইরকম 20 বছর আগে কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে বা কোনো একটা ছোট শহর থেকে একটা কোম্পানি শুরু হয়েছে। ধরেন কোম্পানির নাম হচ্ছে আহ কাশেম কাশেম ফুড। সো এই কাশেম ফুড দেওয়ার জন্য ধরেন এটা একটা রেস্টুরেন্ট কোম্পানি, ছোট্ট থেকে শুরু হয়েছে। এখন আমরা দেখার চেষ্টা করব এই যে কাশিমপুর 20 বছর আগে শুরু হয়েছে, তো 20 বছর আগ থেকে শেয়ার বাজার আস্তে আস্তে তারা কিভাবে লিস্টিং হইলো। বুঝেন আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। প্রথমে আমরা দেখার চেষ্টা করলাম, যদি একটু মানে সামারাইজ করি, তাহলে হচ্ছে শেয়ার মার্কেট হচ্ছে বিভিন্ন কোম্পানির শেয়ার কেনা বেচার মার্কেট। মার্কেট তো এইখানে আমরা আপনার বিনিয়োগ করি। তো এই শেয়ার মার্কেট যে কোম্পানির, যে শেয়ার কোম্পানির শেয়ারটা কেনা বেচা হবে, এইটা কোথা থেকে শুরু হয়েছিল, শুরু, তারপরে কিভাবে আস্তে আস্তে এটার একটা মানে কর্পোরেট জার্নি, জার্নি থেকে আস্তে 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 এটা শেয়ার মার্কেটে লিস্টেড হয়েছে। তো আমরা একটু দেখার চেষ্টা করব এইটা কিভাবে আসলে কাজ করছে। আমরা একটা ডেমো ভার্সন নিব। আমরা এক্স্যাক্টলি জানি না কাশিমপুর আসলে কিভাবে হয়েছে বা বিভিন্ন কোম্পানি কিভাবে, বাট আমরা বোঝার চেষ্টা করবো আসলে এইগুলা কিভাবে আস্তে আস্তে শেয়ার মার্কেটে আসলো, প্রসেস কি, কোন পর্যায়ে আসার পরে তারা
এই কাজগুলো করতে পারলো। সো এখন আমরা একটা ব্যবসা পাইছি। ব্যবসাটা হচ্ছে কাশেম। এটা একটা রেস্টুরেন্ট ব্যবসা। সো কাশেম ফুডের একটা ধরেন যে একটা রেস্টুরেন্ট আছে। ধরেন এটা কাশেম রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টের জন্য কাশেমের মিস্টার কাশেমের কি লাগছে প্রথমে? ক্যাশ। না, প্রথমে লাগছে তার আইডিয়া। তার প্রথমে লাগছে একটা আইডিয়া। এই আইডিয়া থেকে তার কাছে মনে হয়েছে একটা রেস্টুরেন্ট বসে ভালো হইতে পারে, এখন তার একটা রেস্টুরেন্ট দিতে হবে। এখন তার রেস্টুরেন্ট দেওয়ার জন্য প্রথমে প্রয়োজন টাকা। আর তারপরে কি প্রয়োজন? একটা, ধরলাম একটা দোকান যেখানে সে রেস্টুরেন্টটা দিবে। তারপরে কি প্রয়োজন? স্টাফ। তারপরে কি প্রয়োজন? রেস্টুরেন্টের বিভিন্ন জিনিস, চেয়ার টেবিল, এগুলা তার প্রয়োজন। বুঝেন ব্যাপারগুলো? দেখার চেষ্টা করেন। আমরা আস্তে আস্তে কিন্তু ডট গুলা কানেক্ট করবো, বিভিন্ন রকমের ডট কানেক্ট করতে 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 আমরা শেয়ার বাজারে চলে আসবো। সো এখন আমরা দেখার চেষ্টা করবো একটা, এই কোম্পানিতে এখন কি আছে। ধরলাম এখানে 20 লাখ টাকার ইনভেস্টমেন্ট আছে। সো আমরা এটার একটা ব্যালেন্স শিট ক্রিয়েট করবো এখন। দেখার চেষ্টা করবো ব্যালেন্স শিট বলতে কি, কোম্পানি আসলে নর্মালি কি। এক পাশে লিখবো কোম্পানির কি কি লাগবে, চেয়ার টেবিল, দোকান, তারপর মেশিন লিখলাম বা কোম্পানির প্রত্যেকটা মেশিনের মধ্যে ফ্যান ট্যান যা যা আছে সবকিছু আমরা মেশিনের মধ্যে ইনক্লুড করব। তারপরে আমাদের আর লাগবে কি, ডে টু ডে অপারেশনস, মানে প্রতিদিন যে আমরা অপারেশন করবো এটার পিছনে একটা খরচ আছে। আর পুরা টাকাটাই 20 লাখ টাকা, এটা ধরেন ওনারের টাকা, যে মালিক কাশেম, এটাকে বলবো আমরা, এটা হচ্ছে একটা ব্যালেন্স শিট। মানে আমি আস্তে আস্তে এটাকে আমরা কর্পোরেট লুকে নিয়ে যাচ্ছি। ওনার্সের অংশীদারিত্ব, ইকুইটি 100%, 100%, অথবা আপনি চাইলে 20 লাখ। ধরলাম ক্যাশ সে আলাদা করে রাখবে। ধরলাম এইখানে লাগলো চেয়ার টেবিল লাগলো 2 লাখ, দোকান ভাড়া প্লাস দোকানের ই ই, আহ, শুরুর আগে যে সিকিউরিটি সহ তার 5 লাখ টাকা খরচ গেছে, মেশিনে গেছে 2 লাখ, ডে টু ডে অপারেশনস এর জন্য তার মান্থলি একটা যদি হিসাব করে সে, তার মাসে 50K খরচ হয়। তো 2 2 5, 2 4 5, তার হাতে আরো ধরলাম 11 লাখ টাকা আছে। ধরলাম এটা 1 লাখ। এগারো লাখ টাকা তার হাতে ক্যাশ আছে, আর এটা হচ্ছে নর্মাল একটা ব্যালেন্স শিট। এবং সেম জায়গায় যদি সে এই 20 লাখ টাকার জায়গায় 10 লাখ টাকা সে তার নিজের, আর 10 লাখ টাকা সে নিল লোন, সে লোন নিল 10 লাখ টাকা, তাহলে এই জায়গায় চেঞ্জটা কোন জায়গায় হবে? এই পাশে চেঞ্জ হবে। এই পাশে কি হবে? বড়োইংস।
আমি খুব সিম্পল একটা বিজনেসের আমি ব্যালেন্স শিট দেখাচ্ছি। এগুলো যখন আমরা সামনে যাব আমরা কিভাবে শেয়ার মার্কেটের একটা কোম্পানির ব্যালেন্স শিট পড়তে হবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট পড়তে হবে, এগুলো হবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের একটা ব্যাপার। কিন্তু আমি জাস্ট আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। বরোইংস ধরেন 10 লাখ, তাহলে এখানে তার ইকুইটিতে কি চেঞ্জ আসবে? তার ইকুইটি 10 লাখ আর বরোইংস 10 লাখ। এইটা হচ্ছে একটা সিম্পল ব্যালেন্স শিট। তো ব্যালেন্স শিট আসলে কি? ব্যালেন্স শিট হচ্ছে অ্যাসেট আর লায়াবিলিটিস, এগুলো তার অ্যাসেট। তার অ্যাসেট কত? 20 লাখ টাকার অ্যাসেট আছে। অ্যাসেট ইকুয়াল টু কি? অ্যাসেট ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি বা বরোইংস। এটা হচ্ছে লায়াবিলিটি। সো এটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেট হচ্ছে ইকুইটি প্লাস লায়াবিলিটি। এখন এই জায়গায় কিন্তু আমরা আরেকটা চেঞ্জ করতে পারি। ধরেন এই যে বরোইংস, এই বরোইংসও থাকলো 10 লাখ, ওনার্স ইকুইটি ধরলাম। এই জায়গায় আরেকটা চেঞ্জ করবো, সেটা হচ্ছে জাস্ট আমি আপনার 3 ধরনের জিনিস দেখাচ্ছি। 5 লাখ টাকা ওনার এই জায়গায় ইনভেস্ট করছে, বরোইংস করছে সে 10 লাখ টাকা, আর সে তার কোনো বন্ধুর কাছ থেকে, নিছে আরো 5 লাখ টাকা। সেই জায়গায় ফ্রেন্ড সিকিউরিটি কি হইলো? সে তার বন্ধুর কাছ থেকে 5 লাখ টাকা কিন্তু ধার নেয় নাই, সে তার বন্ধুকে তার কোম্পানি শেয়ার দিছে, তার এই রেস্টুরেন্টের শেয়ারের বিনিময়ে সে 5 লাখ টাকা নিছে। তো অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি। এখানে ইকুইটিতে আমরা দুইটা পার্ট হয়ে গেল, একটা হলো ওনার সিকিউরিটি আর একটা ফ্রেন্ড সিকিউরিটি। সো ওনার্স প্লাস ফ্রেন্ডস মিলা মোট ইকুইটি হইল। আর এটা হচ্ছে লায়াবিলিটিস, এটা হচ্ছে এই লায়াবিলিটিস। সো এই অত্র মিলা হলো একটা ব্যালেন্স শিট। সো ব্যালেন্স শিট কি? এগুলো হচ্ছে সব অ্যাসেট, আর এইখানে আছে হচ্ছে ইকুইটি। অ্যাসেট ইজ ইকুয়াল টু ইকুইটি প্লাস লায়াবিলিটি। সো এটা হচ্ছে একটা সিম্পল ব্যালেন্স শিট। সো প্রথমে আমরা দেখলাম যে পুরা ইকুইটি ওনারের থাকলে কিভাবে আমরা ব্যালেন্স শিট ক্রিয়েট করব। তারপর আমরা দেখলাম এইখান থেকে যদি লায়াবিলিটি থাকে, মানে যদি সে ব্যাংক থেকে লোন নেয় বা কারো কাছ থেকে লোন নেয়, তাহলে সে কিভাবে তার ব্যালেন্স শিট ক্রিয়েট হবে। আরেকটা হচ্ছে সে যদি কারো কাছ থেকে ইনভেস্টমেন্ট নেয় তার শেয়ারের বিনিময়ে, সেখানে তার একটা ইকুইটি থাকবে, তার একটা ইকুইটি থাকবে। তো এইটা হচ্ছে একটা নর্মাল বিজনেস, একটা নর্মাল বিজনেস। সো এইটাকে এখন আমরা আরেকটু অন্যভাবে দেখার চেষ্টা করব। এটা একটা নর্মাল বিজনেস। সো প্রথম আমরা যে ব্যাপারটা দেখলাম, বিজনেসের জন্য কি লাগবে? ক্যাশ লাগবে। ধরেন বিজনেসের আগেই প্ল্যান প্ল্যান চলে আসছে, কোনো কি বিজনেস করবে, রেস্টুরেন্ট বিজনেস করবে, এর জন্য ক্যাশ লাগবে। সো এই ক্যাশ এখন নিজের পকেট থেকেও দিবে সে। আমি আপনাদের বোঝার জন্য এমন কিছু ওয়ার্ড ইউজ করব যেগুলো আপনার বুঝতে সুবিধা হয়। আর সে এইটা ফান্ডিং বা বড় করতে পারে। ফান্ডিং কি? এই যে আমি যেটা একটু আগে আপনাদের দেখালাম যে সে তার ফ্রেন্ডের কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছে এবং ফ্রেন্ডকে সে ইকুইটি শেয়ার করছে। এটা হচ্ছে ফান্ডিং এর মাধ্যমে টাকা তোলা। সো এখন আমরা একটু ফান্ডিং বোঝার চেষ্টা করবো, তারপরে আমরা একটু বড়োইংস এর দিকে যাব। সো এইটাই আমাদের আজকের ক্লাস। আমরা নেক্সট ক্লাসে ফান্ডিং কিভাবে কাজ করে
আর ফান্ডিং এর কোন পর্যায়ে আসলে শেয়ার মার্কেটের ইনভেস্টমেন্ট বা শেয়ার মার্কেটে কিন্তু আমরা ফান্ডিং করতেছি বা ইনভেস্ট করতেছি। তো এই ফান্ডিং কি আপনারা ইনভেস্টমেন্টও বলতে পারেন। তো শেয়ার মার্কেটেও আমরা কিন্তু ফান্ডিং বা ইনভেস্টমেন্ট করতেছি। সো আমরা আসলে লেয়ারের কোন পর্যায়ে আছি, আমরা লেয়ারের কোন পর্যায়ে আছি এটা আমাদের কিন্তু একটু বুঝতে হবে, এবং এই পর্যায় থেকে আমাদের কিভাবে চিন্তা ভাবনা করা উচিত। সো এইখানে আমরা পুরো একটা ইকোসিস্টেম দেখার চেষ্টা করবো যে ফান্ডিং ইকোসিস্টেমটা কিভাবে কাজ করে, কিভাবে আস্তে আস্তে এই ফান্ডিং ইকোসিস্টেম আস্তে আস্তে আইপিও, আইপিও হচ্ছে শেয়ার মার্কেটে যখন একটা কোম্পানি ঢুকে, ইনিশিয়াল পাবলিক অফারিং। আইপিও থেকে কিভাবে এটা শেয়ার বাজার, কিভাবে শেয়ার বাজার থেকে লেনদেন শুরু হয়। সো এই প্রত্যেকটা ব্যাপার আমরা আস্তে আস্তে কাভার করবো। সো স্লাইড টুতে বা আমাদের লেকচার টুতে আমরা ফান্ডিং নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব। সো লেকচার 1 এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।